দ্য বিলাস শোতে আপনাদের স্বাগত। আমরা উপস্থিত হয়েছি আজকে শ্যামপুর থানার একজন প্রথিত যশা যাত্রাশিল্পী মাননীয় কুঞ্জবিহারী দাস মণ্ডল মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করতে। এই পডকাস্ট চ্যানেলের মধ্য দিয়ে আমরা শ্যামপুর থানার বিভিন্ন ব্যক্তির কথা জানবো এবং সেই ব্যক্তিদের যে শিল্প ভাবনা এতদিন ধরে ওনারা করে আসছেন তার সম্পর্কে কিছু কথা, অতীতের কথা, বর্তমানের কথা এবং ভবিষ্যতের পরিকল্পনা সবটাই আমরা জেনে নেব ওনার কাছ থেকে। ওয়েলকাম টু দ্য বিলাস শো। হ্যাঁ, নমস্কার। বলুন। বিলাস শোকে আমার তরফ থেকে অশেষ শুভেচ্ছা এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আপনারা একটা হারিয়ে যাওয়া প্রাচীন শিল্প, যাত্রা শিল্প, সেই যাত্রা শিল্প নিয়ে আপনাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ। বলুন। কেমন আছেন? কেমন কেমন আছেন বলতে ভালোই আছি। তবে বর্তমান তো আমাদের এই সিজন প্রায় শেষ। আর আমার বিষয়ত আমার যে অপেশাদার যাত্রার দলের আমার সিজন শেষ বলে হয় না যদিও। জ্যৈষ্ঠ মাস পর্যন্ত যাত্রা কিছু করেছি। আবার আষাঢ় মাসেও কিছু পালা বুক আছে। আষাঢ় শ্রাবণ মাসেও কিছু পালা বুক আছে। তো সব মিলিয়ে মোটামুটি এক প্রকার ভালোই আছি। ভীষণ ভালোই আছি। এই যে যাত্রা শিল্পটা আপনাকে কিভাবে প্রভাবিত করলো বা কবে থেকে আপনার মনে হলো না আমি এই যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত হয়ে যাই? সত্যি কথা বলতে এই যাত্রা আমার হৃদয়ে দোলা দিয়েছে আমার যখন বয়স ৭ বছর। ৭ বছর বয়স থেকে আমি এই যাত্রা দেখি এবং তখন আমি যখন যাত্রা দেখেছি তখন হ্যাসাক বা দেলাইটের যাত্রা। আমি যখন যাত্রা দেখেছি তখন মাইক্রোফোন ছিল না, খালি গলায় যাত্রা ছিল। আমি যখন যাত্রা দেখেছি তখন অভিনেত্রী ছিলেন না, অভিনেতারাই অভিনেত্রী থাকতেন। হ্যাঁ, তখন মেয়েরাই মানে ছেলেরাই হ্যাঁ ফিমেলের অভিনয় করতেন। অভিনয় করতে। হ্যাঁ, আমার বাবার শিক্ষক পেশায়, কিন্তু তখন এইভাবেই অ্যামেচার রিহার্সাল দিয়ে যাত্রা হতো। আর সেই যাত্রাই শুনতাম। সেই যাত্রার ফুল রিহার্সাল শুনতাম, যাত্রা শুনতাম, রিহার্সালও শুনতে যেতাম। সেই থেকেই যাত্রার প্রতি একটা ভালোবাসা বলতে পারো। আর সেই থেকেই মনে হয়েছে যে আমিও যদি এরকমভাবে মঞ্চে উঠতে পারতাম, আমাকেও যদি এরকম হাজার, হাজার দর্শক দেখত। সেই ছোটবেলা থেকে ছিল। তবে কোনোদিন ভাবিনি যে এইভাবে এই জায়গায় আসবো। তারপরে পরবর্তীকালে পড়াশোনার জীবন পড়াশুনো চলাকালীনও অনেক নাটক যাত্রা করেছি। তারপরে একদম যখন পড়াশোনা ছেড়ে দিয়ে সংসার ধর্মে প্রবেশ করে যাত্রা নাটক করতে একটা সময় এসে মনে হয়েছে যে না আমি যদি চাই যাত্রা শিল্পটাকে আমার জায়গা থেকে একটা জায়গা করে দিতে পারি। সেইভাবে এখন সেই লড়াই। মানে কোন সাল থেকে একদম পুরোপুরিভাবে যাত্রার জগতে আপনি নিযুক্ত হয়ে গেলেন? আমি ক্লাস 9 এ আমার জীবনের ১ম নাটক 'আপনজন'। ওকে। তারপর 11, 12 এগুলো যাত্রা করেছি এবং আমার জীবনের ১ম যাত্রাপালা যেটা সেটা হচ্ছে 'কলঙ্কিনী বধূ' আ বা 'অশ্রু নদীর তীরে'। ওই যাত্রাপালাতে আমি একটা উম ছোট নায়কের ক্যারেক্টার করেছিলাম। বিলেত ফেরত দেবুর চরিত্রে অভিনয় করেছিলাম। আমার বাবা আমার দাদু করেছিলেন। বড় কানন উনি আমার ঠাকুমা করেছিলেন। আর তখন মৌসুমী চ্যাটার্জি বলে একজন ছিলেন, উনি আমার মা করেছিলেন। আর আমাদেরই স্কুলের একজন দিদি, উনি আমার দিদিমা করেছিলেন। ওটা ছিল প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে যাত্রা। স্কুলের আম গোল্ডেন জুবলি উপলক্ষে। সেখানে প্রাক্তন ছাত্রদের সঙ্গে আমি সুযোগ পেয়েছিলাম। ওই আমার জীবনের ১ম যাত্রা। তারপরে অনেক যাত্রা করেছি। 'নীরহারা পাখি', নাটক করেছি 'নীরহারা পাখি'। তারপর আম পৌরাণিক একটা পৌরাণিক বই 'মীরার বধূয়া', 'নটি বিনোদিনী', আর 'শবরীর সংসার'। তারপরে হাতে লেখা বই অনেক করেছি। হাতে লেখা বই আমার গুরুদেব ছিলেন বংশীধর দাস মহাশয়, উনি মারা গেছেন। উনার সান্নিধ্যে এসে যাত্রা করেছিলাম 'সুখের ঘরের চাবি', স্বর্গীয় কমল কয়াল আ কমল কৃষ্ণ কয়াল মহাশয়ের লেখা। মাস্টারমশাই ছিলেন উনি। উনার লেখা একটা বই ছিল 'সুখের ঘরের চাবি' যাত্রা উনার সাথে করেছি। বংশীবাবুর অনেক যাত্রা করেছি। 'সেই তো আবার কাছে এলে', 'গাঁয়ে আসছে লাঞ্ছিতা বউ', আ উম তারপরে
ভালোবেসে কি পেলাম, সুখের গায়ে আপনার তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, ওনার অনেকগুলো লেখা। তারপরে এইভাবে ওনার দলে তখন কাজ করতাম। করতে উনি যখন মারা গেলেন, তখন মনে হয়েছিল যে দলটা কেন নষ্ট হয়ে যাবে? শ্যামপুর থানায় প্রকৃতপক্ষে অপেশাদার একটা উম ভালো সাংগঠনিক যাত্রার দল নেই। সেই ধরে রাখার প্রয়াসেই আমি নতুন করে দল গড়লাম এবং সেই দলের নাম দিলাম আনন্দময়ী যাত্রা ইউনিট। এবং আমার আনন্দময়ী যাত্রা ইউনিটের জার্নিটা শুরু হয়েছিল ২০১৪ 2014 থেকে ২০১৪ মানে থেকে। এখনো রানিং চলছে। এখনো চলছে। আচ্ছা, বর্তমান সময় আমাদের সবার কাছে মুঠোফোন মানে মোবাইল ফোনটা চলে এসেছে। যাত্রা কি মনে হচ্ছে একটু ব্যাকডেটে চলে যাচ্ছে? আজ থেকে যাত্রাটা বছর ৩ আগে ব্যাকডেটেড হয়ে গেছিল। কিন্তু বর্তমান আমি এই ৩ বছর দেখছি যাত্রা মানুষের হৃদয়ে গেঁথে যাচ্ছে। এবং অনেক ইয়াং ছেলেরা আসলে ব্যাপারটা কি মুঠোফোন থাকার জন্যই হয়তো এটা সম্ভব হয়েছে এই কারণেই, ইউটিউব চ্যানেল, হুম। এই ইউটিউব চ্যানেলে আগে তো যাত্রা কেউ শুনতে পেত না। এখন অনেক যাত্রা, কলকাতার অনেক যাত্রা, মেদিনীপুরের অনেক যাত্রা, আমাদের মতো মানে আঞ্চলিক যে সমস্ত পেশাদার বা অপেশাদার যাত্রার দল আছে তাদের যাত্রা, সবাই আমরা ইউটিউবে যাত্রা দিই। আর এগুলো মানুষ দেখছে। দেখে মানুষের মনে আগ্রহ বাড়ছে। যার জন্যেই দেখবেন যে আগের থেকে অনেক পূজা প্যান্ডেল, অনেক মেলা প্রাঙ্গণে যাত্রা অনেক বেশি হচ্ছে। তো বর্তমান বেড়েছে, মাঝখানটায় অনেকটাই ডাউন, মানে যাত্রা নিয়ে অনেকটাই পিছিয়ে গিয়েছিলাম। আর সেই সময় লড়াইটা ছিল আমাদের, বা আমার ছিল সেই সময় লড়াই। ১৪ সাল থেকে কিন্তু যাত্রার খুব একটা ভালো দিন ছিল না। এই বিগত ৩ বছরে একটু দেখছি যাত্রার একটু ভালো মুখ মানে আপনি বলতে চাইছেন যে মুঠোফোন আছে তবুও মানুষ এই শিল্পের প্রতি আকৃষ্ট হচ্ছে। হচ্ছে। আচ্ছা, আপনার সেই ক্লাস 9 থেকে যাত্রা দেখার বা যাত্রা করার একটা আগ্রহ, আধুনিক যে যাত্রা মানে এই সময়ে দাঁড়িয়ে 2026 সালে দাঁড়িয়ে যে যাত্রা, আপনার মনে হয় কি পরিবর্তন হচ্ছে বা হুম, হবে বলে মনে হয়? অনেক কিছু পরিবর্তন হয়েছে। ওই যে বললাম, যখন আমি যাত্রা নাটক ১ম করেছি তখন মিউজিশিয়ানরা শুধু হারমোনিয়াম, দিঘি তবলাতে মিউজিক করতেন। আমি অনেক নাটক করেছি। হ্যাঁ, তখন ওই দুটো হা হা ইন্সট্রুমেন্ট মধ্যে দুটোই ছিল, হারমোনিয়াম আর তবলা। হারমোনিয়াম আর তবলা। হুম, এখন অনেক ইন্সট্রুমেন্ট এসে গেছে। হুম, এটা একটা পরিবর্তন। আচ্ছা, তখন আমরা অর্থনৈতিকভাবে দুর্বল তো, সেই জন্যে আমরা কি করতাম, ৪ টে খুঁটিতে ৪ টে ওই বাটি লাগিয়ে দিয়ে তাতে আলো জ্বেলে দিয়ে হ্যাঁ, তখন ওটা নিজেরাই দেখেছিলাম। সুইচ হ্যাঁ, বোর্ড করে হ্যাঁ, হ্যাঁ। নাটক যাত্রা করতাম। মানে মানে নিজেরাই প্যান্ডেল করতো, নিজেরাই লাইট সাজাতো, সব নিজেরাই সবকিছু মানে নিজেরাই গ্রামের এবং মানুষজন। হ্যাঁ, বাড়ির তক্তপোষ নিয়ে গিয়ে হ্যাঁ, আমাদের মঞ্চ হতো। হ্যাঁ, তখন ওই রবীন্দ্র নজরুল হ্যাঁ, জন্মজয়ন্তী আমরা হ্যাঁ, করতাম ওই বাড়ির ওইভাবেই। তক্তপোষকে ধরে হ্যাঁ, নিয়ে গিয়ে। হ্যাঁ, সেটাই। ওইভাবেই আমরা যাত্রাও করেছি, নাটকও করেছি। মানে এখন স্টেজের অনেক অনেক পরিবর্তন, স্টেজের পরিবর্তন লাইটের এবং পরিবর্তন। শুধু তা নয়, হুম, এখন এই যে যেটা ওভারস্টাম্প থাকে ওপরেতে, হ্যাঁ, এটা তখন যাত্রায় প্রচলন ছিল না। ওভারস্টাম্প ছাড়াই আমরা যাত্রা করতাম। যেটাকে দেখবেন যে আচ্ছা, স্টেজের উপরে একটা ফ্ল্যাট থাকে, তারপরে ৩ টে থাকে, একটা ওভারস্টাম্প থাকে। হ্যাঁ। তো এইটা বর্তমানে আসছে। এইটাও একটা আধুনিকতার জায়গা। বা এখন অনেক যাত্রাতে দেখতে পাচ্ছি যে প্রজেক্টরের ব্যবহার চলছে। ব্যাকগ্রাউন্ড যে প্রজেক্টরের এই ব্যবহার এই চলছে। এই প্রজেক্টর দেওয়ার ফলে এইখানটায় আমার একটু মানে দ্বিমত আছে। এই প্রজেক্টর ইউজ, আমি বলছি যাত্রা আমরা যদি বলি, যাত্রা মাটির জিনিস। অর্থাৎ প্রাচীন শিল্প। আধুনিকতা আসুক, কিন্তু অতি আধুনিকতাটা মনে হয় আমার সিনেমার দিকে নিয়ে চলে যায়। আচ্ছা, আমরা যদি যাত্রায় সিনেমাই দেখবো, তার জন্য তো সিনেমা আছে না? হ্যাঁ, তাহলে আমার তো যাত্রা দেখার তখন প্রয়োজন পড়ে না। তাই আমার মনে হয় যাত্রাতে যতটুকু আধুনিকতা না দিলে নয়, হুম। ততটুকু থাকাটাই বাঞ্ছনীয়। অতিরিক্ত আধুনিকতা দিতে গেলে কিন্তু সেটা আবার সিনেমা জগতের মধ্যে চলে যায়। তাহলে আর যাত্রাটা যাত্রা থাকে না। এটা আমার মতামত, বা আমার মনে হয় যে হয়তো পাবলিকের কাছে ভালো লাগছে, খুবই সুন্দর। হুম। কিন্তু তবুও কোথা থেকেও যেন সেই নটি বিনোদিনী মা মাটি মানুষের সেই গন্ধটা চলে যাচ্ছে। সেই জায়গাগুলো একটু আমাদেরকে খেয়াল করতে মানে হবে। আপনি বলতে চাচ্ছেন যে যতই আমরা আধুনিক হই না কেন, হুম। প্রত্যেকটা শিল্পের একটা মাধ্যম রয়েছে। মাধ্যম শুধু নয়, সেই তার নিজস্বতা রয়েছে। নিজস্বতা হ্যাঁ, রয়েছে। সেই নিজস্বতা রয়েছে। মাধ্যমটাকে টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের আমাদের, শিল্পীদের। হ্যাঁ, মানে অতি রঞ্জিত করে ফেললে ব্যাপারটা একটু গুলিয়ে যাবে। গুলিয়ে যায়। এটাই হচ্ছে ব্যাপার। হুম? শ্যামপুর কি এখনো সেই যাত্রা শিল্পর জায়গায় ঠিক আছে? কি মনে হয়? আমার যতদূর আমি ঘুরে বেড়িয়ে দেখেছি, আমার ছোট বিস্তরে
শ্যামপুরের যাত্রা শিল্প আগের থেকে উন্নত হয়েছে, তবে তত বেশি এখনো হয়ে উঠতে পারেনি। কারণ যাত্রা শিল্পকে উন্নত করতে গেলে আমাদের যাত্রা যে যাই করি না কেন, সে কলকাতার দল হোক, মেদিনীপুরের দল হোক, যেখানকারই দল হোক না কেন, অপেশাদার গ্রামীণ যাত্রা থেকেই ওই শিল্পের এত দূর এগিয়ে আসা। হ্যাঁ, তখনকার দিনে যে গ্রামের মানুষরাই যাত্রা হ্যাঁ, করতো, যাত্রা করতো। মানে অ্যামেচার যেটাকে বলি আমরা। ৩০ দিন রিহার্সাল দিই। হুম। সেই জিনিসটা এখন শ্যামপুর থানায় প্রায় হারিয়ে গেছে। মানে অ্যামেচার যাত্রাটা। মানে কেন মনে হচ্ছে যে আমরা সাধারণ মানুষ আর বেরিয়ে আসছি না এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য? তার মূল কারণ হচ্ছে যাত্রা একটা করতে গেলে ১ মাস ১.৫ মাস মানে দীর্ঘ সময় একটা রিহার্সাল দিতে হয়। রিহার্সাল করতে হয়। মানুষের হাতে হয়তো সময় কম। ওই যে মুঠোফোন, সেই মুঠোফোন নিয়ে তাদের সময় চলে যাচ্ছে। স্বাভাবিক কারণে রিহার্সাল করার তারা হয়তো এনার্জি হারিয়ে ফেলছে। হুম, ১ নম্বর। হুম। আর ২ নম্বর, যাত্রা করতে গিয়ে যে প্রয়োজনীয় জিনিস, অর্থাৎ চার ৪ টে ফিমেল লাগে, লাইট, মাইক, মিউজিক। উত্তরোত্তর এই জিনিসগুলোর প্রচন্ড অভাব। মানে আনুষঙ্গিক খরচ অনেক বেড়ে যাচ্ছে। খরচ যেমন বাড়ছে, হুম, খরচ বাড়ছে এই কারণেই, এই জিনিসগুলো অ্যাভেলেবল নেই। আচ্ছা। অর্থাৎ মানে আমি বাইরে থেকে আমাদেরকে ভাড়া করতে হচ্ছে। ভাড়া করে আনতে হয়। এবার ঘটনা হচ্ছে শ্যামপুর থানায় যাত্রাতে লাইট করার মতো হয়তো ২ জন কি ৩ জন আছেন। হ্যাঁ। লাইটি মানে ইলেকট্রিশিয়ান। মানে আগে যারা ছিল ওনারাই আছেন। ওনারাই আছেন। নতুন করে কাউকে উঠতে নতুন করে আসতে কাউকে আসতে হয়নি। মিউজিকের ক্ষেত্রেও তাই। মাস্টারমশাই আছেন খুব বেশি হলে গাঁটে গুণে ৪ জন হুম। শ্যামপুর থানায়। আবার ফিমেলের ক্ষেত্রে তো শ্যামপুর থানায় ফিমেল প্রায় বর্তমান নেই। শ্যামপুর থানাতে ফিমেল প্রায় নেই। ১ জন কি ২ জন হয়তো আছেন। যারা শ্যামপুর থানা থেকে গিয়ে বিভিন্ন ক্লাবে অভিনয় করেন। মূল জিনিস হচ্ছে ফিমেল। আচ্ছা। মানে মহিলা অর্থাৎ অভিনেত্রী মহিলা আমরা পাচ্ছি না। অভিনেত্রী মূল। হুম। তা আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বার্তা দেবো, যদি কোনো মহিলা অভিনয় শিখে অভিনয় করতে চান, আপনারা যোগাযোগ করুন। আমি নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে তাকে অভিনয় শেখাবো তাদের, এবং যথোপযুক্তভাবে তাদের যাতে অভিনয়ের সুযোগ করে দিয়ে যায়, তারা আর্থিকভাবে সচ্ছল হয়, সেই চেষ্টাও আমি করব। এটা একটা খুব ভালো বার্তা আপনি দিলেন যে শ্যামপুরের মহিলারা এগিয়ে হ্যাঁ, আসুক। আসুক অবশ্যই। এটা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার বাঁচিয়ে তাগিদ রাখুক। তারা অনুভব হ্যাঁ, করুক। আমি তাদের শেখাবো। আমার যতটুকু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা দিয়ে আমি তাদের অভিনয় শেখাবো, এবং তার জন্য কোনো পারিশ্রমিক নেব না, এবং তাদেরকে আমি সুযোগ করে দেবো, অভিনয় করারও সুযোগ করে দেবো। অনেক ঝড় ঝাপটা এসেছে। মানে আরো আগামী দিনে ঝড় আসবে এই শিল্পের ওপর। কিভাবে সামলাবেন? ঝড় এসেছে বলতে অন্য কোনোভাবে তেমন নয়। প্রধানত যে ঝড় আসে, সেগুলো হচ্ছে যাত্রা শিল্পের আনুষঙ্গিক যে প্রসারী শিল্প, সেই শিল্পের অভাব। আচ্ছা। সেইগুলোকে আমাদেরকে সামলে নিতে হয়। অর্থাৎ আমরা কখনো লাইট পাই, কখনো মিউজিক পাই না, কখনো মিউজিক পাই তো মাইক পাই না। এগুলো আমাদেরকে বিভিন্নভাবে সামলে নিতে হয়। অভিনেত্রীদেরকেও আমাদের পাওয়া যায় না। তাদেরকেও বিভিন্নভাবে অনেক বেশি পয়সা দিয়ে আনতে হয়। নাহলে অভিনেতা পাওয়া যায়। অনেক পুরুষ অভিনেতাই আছেন যারা অভিনয় করতে ইচ্ছুক। তারা করেন। আমার আ অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যে ওইগুলোকে সামলে নিয়ে চলতে হয়। সেইজন্যেই আমি বার্তাটা দিলাম যে যদি সবাই এগিয়ে আসে, এক। আর সর্বোপরি শিল্পকে ভালোবাসলে ঝড় আসলেও আটকাতে পারবে না। চেষ্টা করব যতদিন শারীরিকভাবে আমি সুস্থ আছি, শ্যামপুর থানার এই যাত্রা শিল্পকে যতটা সম্ভব যেভাবে পারা যায় এগিয়ে নিয়ে যাব। তবে উম সরকারের কাছেও আমার আবেদন থাকবে, যাত্রা শিল্পের যদি আমরা আঁতুড়ঘর বলি, সেটা কিন্তু এই গ্রামীণ যাত্রা শিল্পই। হ্যাঁ, এই অবশ্যই। গ্রামীণ হ্যাঁ। যাত্রা শিল্প হুম, থেকেই সমস্ত শিল্পীর উৎপত্তি। হুম, অবশ্যই। হ্যাঁ। তাই এখনো পর্যন্ত সরকার গ্রামীণ যাত্রা শিল্পের উন্নতির প্রকল্পে কোনো চিন্তাভাবনাই কোনোদিন করেননি। বিগত সরকারও করেননি। তাই বর্তমান সরকারের কাছে আবেদন থাকবে, যাত্রা শিল্প নিয়ে অনেক ভাবনা চিন্তা করছেন, করুন। সেই চিন্তাগুলো থাকুক। কিন্তু গ্রামীণ যেটা অপেশাদার যাত্রা শিল্প, সেই গ্রামীণ অপেশাদার যাত্রা শিল্প যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায়, এবং তাদের যাতে আরো তাদের আত্মবিশ্বাস বাড়ে, বা এই যাত্রা করার ক্ষেত্রে তাদের ইচ্ছা জাগে, তার জন্য যেন সরকারের কিছু পদক্ষেপ থাকে। এটা আমার একান্ত অনুরোধ। পরের প্রশ্ন। নায়ক না ভিলেন কোনটাতে প্রেফার করবেন? হ্যাঁ, এটা যদি বলো তাহলে আমি আমার জীবনের ১ম অভিনয় শুরু করেছিলাম
নায়ক দিই। তারপর বিভিন্ন মানে পার্শ্ব চরিত্র, ব্রাইট ক্যারেক্টার। আর আমার এই খলনায়ক হওয়ার পিছনে একটা বিরাট রহস্য আছে। একটু যদি বলেন। রহস্যটা অন্য কিছু নয়। আমার যিনি আম পছন্দের মানুষ, আমি যার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই খলনায়ক করি, তিনি হলেন স্বর্গীয় শ্রদ্ধেয় ত্রিদীপ ঘোষ। আচ্ছা। হ্যাঁ, উনি তো একজন বিরাট মাপের মানে হ্যাঁ, উনি পশ্চিমবাংলার একজন হয়তো বিরাট মাপের যাত্রা আমি শিল্পী। ওনাকে সেইভাবে ওনার সঙ্গে আমার পরিচয় হয়ে ওঠেনি। হুম। ২-১ টা মঞ্চে ওনার সঙ্গে ২-১ টা কথা বলার সুযোগ হয়েছে এবং ওনাকে নতমস্তকে প্রণাম করারও সুযোগ হয়েছে। আ এবং ওনার সঙ্গে ২-১ টা ছবিও হয়তো তুলেছি। কিন্তু ওনার সঙ্গে কোনোদিন যাত্রা নাটক নিয়ে আমার আলোচনা করার মতো সৌভাগ্য হয়নি। তো কিন্তু আমি ওনার পরম ভক্ত। ওনার অভিনয় সবসময় শুনি এবং উনি আমার কাছে আমার আইডল বলেই মনে করি আমি। চেষ্টা করি। কারণ ওনারা তো ভগবান, হুম, অভিনয়ের অবশ্যই হ্যাঁ, ভগবান। মানে যাত্রা জগতে হ্যাঁ, ওনার দিক হ্যাঁ, কিংবদন্তি বলা যায়। হ্যাঁ। তো ওনাদের যদি মানে কিঞ্চিত আশীর্বাদ পাওয়া যায় সেই আশায়, আর কিছুই না। এবং উনি যে সময় মারা গেছেন সেই সময় আমিও খুব অসুস্থ ছিলাম। আমিও এফেক্টেড হয়েছিলাম করোনাতে। উনি করোনার সময় মারা গিয়েছিলেন। আজও ওনার ছবি আমার কাছে থাকে, আমার বাড়িতে আছে। তো ভাবতাম এবং যিনি আমার আ এই যাত্রা শিল্পের এই যে বড় করে যাত্রা শিল্পটাকে বড় করে ভাববো, যিনি ভাবিয়েছিলেন, তিনি ছিলেন আরেকজন আমার গুরুদেব স্বর্গীয় বংশীধর দাস মহাশয়। উনিও মারা গেছেন। উনার দলেই আমি আগে কাজ মানে করতাম। উনি শ্যামপুরের বাড়ি, তাই তো? হ্যাঁ, খাজদিতে বাড়ি। হাজিরি আছে। খাজদিতে বাড়ি। উনিও খুব বড় মাপের একজন যাত্রা শিল্পী ছিলেন। সমস্ত অভিনয়ে দক্ষ ছিলেন। ভিলেন, নায়ক সমস্ত অভিনয়ে দক্ষ ছিলেন। ভালো নির্দেশকও ছিলেন উনি। হুম, হুম। আর ওনার সঙ্গে এবং কমল কৃষ্ণ কয়াল, যিনি যাত্রার আমাদের শ্যামপুর থানার একজন দিকপাল বলা যায়। আচ্ছা। উনি খলনায়কের চরিত্র থেকে, প্যাথর চরিত্র থেকে সমস্ত চরিত্রই খুব ভালো করতেন এবং উনি নিজে একজন লেখক ছিলেন। এই কমলবাবুর লেখা থেকেই অনুপ্রাণিত হয়ে বংশীবাবু লেখা, হুম। আবার বংশীবাবুর লেখা থেকে অনুপ্রাণিত হয়ে বর্তমানে মানে আমি বংশ পরম্পরায় চলে আসছে হ্যাঁ, বলা যায় আরকি। বর্তমানে আমি ২-১ টা বই লিখি, চেষ্টা করি। তো ওনাদের সান্নিধ্যেই আমি তখন ওনাদের বইয়েতে যাত্রাতে আ নায়কের চরিত্র করতাম। আচ্ছা। তো সেই সময় ওই যাত্রা করার ক্ষেত্রে বিভিন্নভাবে খলনায়কের খুব সমস্যা হতো। আচ্ছা। তো ওনাকে আমি একদিন বললাম যে, "দাদা তুমি যদি কিছু না মনে করো, তো খলনায়কটা আমি একটু রিহার্সাল দিয়েই দেখি না?" হুম। তো ওনার আমার প্রতি খুব আত্মবিশ্বাস ছিল। উনি জানতেন যে আমি পারবো। তো উনি বললেন, "হ্যাঁ, হ্যাঁ, তুমি যদি পারো তো করো না।" বলেই করেছিলাম। তো সহশিল্পীরা অনেকেই ব্যঙ্গ-বিদ্রূপ করেছিল। আসলে আমার ফিগারটা ছোটখাটো ছিল তো তাই। হুম। তো পরবর্তীকালে ২-১ পালা করতে, করতে সব জায়গাতে যখন প্রশংসা পেতে আরম্ভ করলাম, তারপরে আর ফিরে তাকাতে হয়নি আমাকে। বর্তমান প্রজন্ম মানে এখনকার ছেলেমেয়েরা হুম। এই শিল্পে আসছে না কেন? আপনার কি মনে হয়? বর্তমান প্রজন্ম আসছে না এই কারণেই এক মানে যদি প্রকৃত অর্থ বলি, যাত্রা শিল্প যদি কেউ পেশাদার শিল্প হয়, মানে পেশাদার শিল্পী হন, তার হয়তো এই যাত্রা শিল্প করে অর্থনৈতিকভাবে সে সচ্ছল হতে পারবে। কিন্তু অপেশাদার যাত্রাতে খুব বেশি জড়িয়ে পড়লে এর দ্বারা কখনো এমন কোনো রোজগার হবে না, হুম। যে রোজগারের দ্বারা সে তার সংসার চালাতে পারবে। মানে আপনি বলতে চাইছেন অর্থনৈতিক ভারসাম্যটা ঠিকঠাক থাকছে না আমাদের থাকছে এই না ১ নম্বর। শিল্পগুলোতে। আর ২ নম্বর ওই যাত্রাটা করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা। হুম। আর ৩ নম্বর বর্তমান আমি যাত্রা শিল্পের কথাই ছেড়ে দিলাম। অভিনয় শিখতে কিন্তু খুব বেশি মানুষ এগিয়ে আসছে না। হ্যাঁ, অন্যান্য যে অভিনয় যে অভিনয় অভিনয়ের যে ডিপার্টমেন্টে মাধ্যমগুলো আছে। মাধ্যমেও খুব একটা মানুষ আসছে না। মানুষ আসছে মানে ইয়াং জেনারেশন আসছে হুম, না। হুম, আসলে তাদের অ্যা ব্যা এখন কম্পিউটারের যুগ হয়ে গেছে তো। তারা এই কম্পিউটার, চাকরি-বাকরি, নিজের জায়গা এগুলো নিয়েই ভাবছে। তবে অভিনয় জগতে আসতে গেলেও একটু ভগবানের কিছু একটা থাকার দরকার আছে। হুম, সেটাই। জোর করে তো কাউকে অভিনয় না, জগতে না, আনা না। যায় না। আর যারা আসবেন জোর করে তারা অভিনয় জগতে থাকতেও পারবেন না বেশিদিন। একটু কিছু থেকে গেলে এটা নেশার মতো। হুম। আমাদের এই বয়সে এসে এমনই নেশা হয়ে গেছে যদি একবেলা খেতে না দেওয়া হয় কোনো ব্যাপার নেই। কিন্তু যাত্রা না করতে দিতে চাইলে বোধহয় আমাদের দম বন্ধ হয়ে যাবে। এইভাবেই আমরা যাত্রাটাকে ভালোবেসে ফেলেছি। তো সেই ভালোবাসাটা হয়তো আসছে না। তবুও বর্তমান আমি বলব বর্তমান ছেলেদের যাত্রা শোনার বা দেখারও আগ্রহটা বেড়েছে। হয়তো এর পরিবর্তে মানে আপনি বলতে চাইছেন আগের থেকে অনেকটাই বেড়েছে। বেড়েছে। দেখার প্রবণতাটা দেখার বা এবং শোনার শোনার। প্রবণতা। হ্যাঁ।
তাহলে দেখাশোনার যখন প্রবণতা বেড়েছে, হয়তো পরবর্তীকালে আসারও প্রবণতা বাড়বে। মানে আশাই বাসেছে আশা, হ্যাঁ, সেটা নিয়ে আমাদের এগোতে হ্যাঁ, হবে। এটাই ভাবে আমাকে এগোতে হবে, আমাদেরকে এগোতে হবে। আর তাছাড়াও বর্তমান প্রজন্মকে আপনি কি বার্তা দেবেন এই শিল্পের জন্য? বর্তমান প্রজন্মকে আমি শুধু এটাই বলবো, আমরা এই পৃথিবীতে আসলাম, পড়াশোনা করলাম, জ্ঞান অর্জন করলাম, রোজগার করলাম, বাবা-মাকে দেখলাম, নিজের পরিবার করলাম। এটা শেষ কথা নয়। আমাদের জন্য সমাজের কিছু দায়বদ্ধতা থাকুক। যেহেতু আমরা সমাজবদ্ধ জীব। যথা আমরা সমাজবদ্ধ জীব। এবার যদি বলেন যে যাত্রা করে কি সমাজের দায়বদ্ধতা থাকে? আমি বলি ১০০ ভাগ। কেন থাকে? না, পরমহংসদেব বলেছিলেন যাত্রা নাটক থিয়েটারে লোকশিক্ষা হয়। হ্যাঁ, এটাই তিনি লক্ষ্য। কিন্তু অন্য কোনো কিছু বলতে পারতেন যে অন্য কোনো মাধ্যমে লোকশিক্ষা হয়। তিনি কিন্তু এত কিছু থাকতে মানে বলে নটি গেছেন। বিনোদিনী দেখার পরেই বলেছিলেন। হ্যাঁ, তাহলে তিনি এত কিছু থাকার পরে উনি বলেছিলেন যাত্রা নাটক থিয়েটারে লোকশিক্ষা হয়। হুম। তাহলে লোককে শিক্ষা দেওয়ার মাধ্যম হচ্ছে যাত্রা। তাহলে আমরা যদি অন্তত এই কর্মটাও করে যেতে পারি, তাহলেও তো লোকশিক্ষা দিয়ে যাচ্ছি মানুষকে। হ্যাঁ, তাহলে সেটাও তো একটা আমাদের সমাজের দায়বদ্ধতা, হ্যাঁ, মানুষের এটাই। লোকশিক্ষা। হুম। আর শুধু তাই নয়, যাত্রা নাটক এটার এই যে ৩ ঘন্টা, এই ৩ ঘন্টাতে আপনি সব পাবেন। সমাজের সব, মানে সব দিকটা তুলে ধরা হয় যাত্রাতে। সেই জন্যই বর্তমান প্রজন্মকে বলব, যাত্রা দেখুন, যাত্রা ভালোবাসুন এবং যাত্রা যাতে আপনারাও এরকম মঞ্চে করে হাজার হাজার দর্শকের ভালোবাসা নিতে পারেন, সেই চেষ্টাও করুন। আর সত্যি কথা বলতে কি, যখন মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার দর্শক করতালি দেয়, বোধহয় জীবনের সব পাওয়া শেষ হয়ে যায় ওখানে। মানে আনন্দে বুক ভরে ওঠে একদম। তখন মনে হয় না যে কি পাই, তখন মনে হয় এ পাওয়াটাই আমার জীবনের চরম পাওয়া। কি মনে হয় নতুন সূর্য আবার উঠবে? অবশ্যই উঠবে। কারণ নতুন সূর্য ওঠাটাই তো তার কাজ। সূর্যের কাজ তো সে প্রতিদিনই নতুন করে একটা দিন আনবে, তাই না? তাহলে নতুন সূর্য তো উঠতেই হবে। নতুন সূর্য না উঠলে তো পৃথিবীটাই অন্ধকার হয়ে যাবে, তাই না? কোনো একটা ডায়লগ যেটা এখনো পর্যন্ত মন ছুঁয়ে আছে। সত্যি কথা বলতে গেলে কি, দল যাত্রা করি তো, অর্থাৎ আমি আমার এই যে আনন্দময়ী যাত্রা ইউনিট, আমি বলব তোমাকে এই ডায়লগের ব্যাপারটা। তার আগে বলে নিই আমার আনন্দময়ী যাত্রা ইউনিটের কিছু কথা। এই আনন্দময়ী যাত্রা ইউনিট শ্যামপুর থানার ১ম একটা অপেশাদার যাত্রার দল, যারা যাত্রাটা করে পেশাদারের মতো চেষ্টা করে। চেষ্টা করে। পেশাদার যাত্রার মতো যাত্রা করে। কিন্তু আমাদের আঙ্গিক জিনিসগুলো কিন্তু অপেশাদার। অর্থাৎ পেশাদারের মতো ঢংটা আমাদের মধ্যে নেই। মানে বাস, ট্যাঙ্ক, অনেক লেবার, আ অনেক কিছু নেই। মানে কলকাতার যাত্রা শিল্পীদের মতো অতটা নেই, আড়ম্বর নেই হয়তো। আড়ম্বর নেই। কিন্তু যাত্রাটা মানে করি পেশাদারি। মানে যাত্রাটাকে মার্জিত করার জন্য যতটা দরকার। হ্যাঁ, যতটা দরকার ততটাই। কারণ যাতে কম বাজেটের মধ্যে হুম। আমাদেরকে নিয়ে মানুষকে ভালো পরিবেশন করা ভালো যায়। পরিবেশন করা যায়। কারণ আমরাও যদি বেশি বাজেট করে ফেলি, তাহলে অনেক ক্লাব মানে আছে, কমিটির উপরে অনেক একটা পুজো কমিটি চাপ আছে, পড়বে। যারা কম পয়সাতে যাদের যাত্রা করার ইচ্ছা আছে কিন্তু তাদের পয়সার জন্য বাজেটে তারা কুলাচ্ছে না। বাজেটে কুলাচ্ছে না। তাদের জন্যেই আমাদের এই চেষ্টা। আনন্দময়ী যাত্রা ইউনিট তাদের জন্যেই। আর সেটা করছি এবং আমার প্রসার ২৪ পরগনা, আপনার পূর্ব মেদিনীপুর অনেকটা জায়গা জুড়েই আছি, হাওড়া জেলা। এই মানে মেদিনীপুরকে বলা যায় যাত্রার আঁতুড়ঘর। আমি সেখানে বলা যায়। বহু যাত্রা করেছি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মানে মেদিনীপুর। প্রচুর যাত্রা ইউনিট হুম, ওখানে রয়েছে। হুম। এবছর তো আমাদের দল প্রায় ৯ করে, হ্যাঁ, ৯৬ পালার মতো যাত্রা করবে। বাহ! হুম? এবং একটা অপেশাদার যাত্রার দল ৯৬ পালা যাত্রা মানে এটা বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার, শ্যামপুরের জন্য এটা বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। এবং আ সবার মানে জানার জন্য এটা বলি যে গত রথযাত্রাতে আমরা আ বালিঘাই, পূর্ব মেদিনীপুর একটা কম্পিটিশন প্রতিযোগিতামূলক যাত্রায় অংশগ্রহণ করেছিলাম। সেখানে ১৬ দলের যাত্রা ছিল। আচ্ছা। তো যাই হোক, সেখানে কিন্তু এই শ্যামপুর থানার এই ছোট্ট দলটাই কিন্তু ১ম পুরস্কার পেয়েছিল। বাহ! এটা শ্যামপুরের জন্য একটা বিরাট সুখবর একদম, একদম। একদম, একদম। ১ম পুরস্কার পেয়েছিল। আমাদের যাত্রা ছিল 'জোড়াদিঘির হায়নায়'। ওটা আমারই লেখা আচ্ছা। এবং আমার জীবনের ১ম লেখা বই 'জোড়াদিঘির হায়না'। ওইখান থেকে একটা ডায়লগ। 'জোড়াদিঘির হায়না' থেকে, হুম। আচ্ছা, ওখানে কি নায়ক না ভিলেন? না, 'জোড়াদিঘির হায়নায়' আমি ভিলেনই করছি। সেই ভিলেন থেকে একটা ডায়লগ। ভিলেন থেকে ডায়ালগ বলতে, আমার মেয়ে, হুম। আমার মেয়ে ভালোবাসে একটা গরিবের ছেলেকে। আচ্ছা। তো আমি মেয়ের কাছে খুব ভালো বাবা। আর তো
তো ছেলেটাকে আমার ভীষণ পছন্দ। পছন্দ মানে আমি পছন্দ করার নাটক করছি। আচ্ছা। তো ছেলেটার মেয়েটা আমার বাড়িতে এসেছে। আসার পরে আমি তাদের সাথে একটু অন্যভাবে নাটকটা করছি আরকি। তো ওরা গান করছে আর আমি সেই সময় ঢুকছি আরকি। "বন্নি, কোথায় গেলি রে মা? আমার যে মিটিং এ যাওয়ার সময় হলো।" "এ কি? এ?" তখন মেয়েটা বলছে, "বাবা ও সাগর।" "সাগর?" "হ্যাঁ, সাগর ইনি আমার বাবা এমএলএ রত্নাকর রায়। নমস্কার।" তখন ছেলেটি বলছে, "আগে আসলেই তো আপনার সঙ্গে আমার পরিচয় হয়ে যেত।" তো বলার পরে আমি ছেলেটিকে বলছি, "কি করো তুমি?" "না তুমি আমার বন্যিমাকে ভালোবাসো?" "না হ্যাঁ।" "কি করো?" "না সামান্য একটা টিউশন করি।" "সাগর আমার এই বাড়িটা তুমি দেখেছো?" "হ্যাঁ।" "এই বাড়িটাকে দেখে তোমার মনে হয় যে সামান্য করা টিউশনের পয়সায় তুমি আমার সঙ্গে স্ট্যাটাস মেইনটেইন করতে পারবে? বন্যি যে অর্থপ্রাচুর্যের মধ্যে মানুষ হয়েছে তার বিন্দুমাত্র তুমি ওকে দিতে পারবে?" "সাগর স্বপ্ন দেখা ভালো। কিন্তু আকাশ কুসুম কল্পনা নিয়ে স্বপ্ন দেখাটা মোটেই ভালো না।" বলে আমি চলে যেতে যাচ্ছি তখন আমার মেয়ে আমাকে বলছে, "বাপি, বাপি তুমি কাকে কি বলছো? অর্থপ্রাচুর্যের মধ্যে আমি সাগরকে আমাদের ভালোবাসার মধ্যে আমি অর্থপ্রাচুর্যের বিচার করি না বাবা। তাছাড়া সাগরকে আমি ভালোবাসি।" তখন আমি বলছি, "অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। তাছাড়া এই শিক্ষা তোমাকে আমি দিয়েছি। শেষ পর্যন্ত কিন্তু একটা পথের ভিখারি বেকার বেগাবেটিকে তুমি ভালোবেসে বিয়ে করতে চাও? কি আছে ওর? কি ওর বংশ পরিচয়? বাপি!" তখন মেয়েটা বলছে, "আমি কি আমার সেই বাপিকে দেখছি? যে বাপি বাপি তুমি তুমি একবার আমার কথা ভাববে না?" তখন আমি বলছি, "তুই ভেবেছিস আমার কথা? তুই ভেবেছিস আমার কথা? যদি ভাবতিস তাহলে পারতিস। পারতিস এই সাগরকে আমার কাছ থেকে এতদিন লুকিয়ে রাখতে পারতিস?" "বাপি?" "হ্যাঁ, হ্যাঁ রে মা হ্যাঁ। সাগরকে আমার ভীষণ পছন্দ হয়েছে।" "বাপি?" বলে ও আমায় জড়িয়ে ধরছে। "হ্যাঁ রে মা। আমি এই যে অর্থপ্রাচুর্যের মধ্যে মানুষকে বিচার করি না। আমিও যে চাই সত্যিকারের শিক্ষিত এবং রুচিবান ছেলেকেই তুই বিয়ে কর। সাগর যা, যাও সাগর যাও। তুমি মাস্টারমশাইকে গিয়ে বলো, একদিন গিয়ে তোমাদের বাড়িতে গিয়ে আমি তোমার আর বন্নির বিয়ের ব্যাপারটা ফাইনাল করে আসবো। কেমন? যা মা যা, ওকে বাড়ির ভেতরে নিয়ে যা।" অসাধারণ, অসাধারণ। ঠিক আছে? এইবার এই যে চলে গেল, এরপরেই কিন্তু আমি আমার মুখোশটা খুলেছি। ও আমাকে যাবার সময় ছেলেটা বলে গেল, "বাবা।" এবার ও চলে গেল আমি তখন বলছি, "বাবা।" ছোট লোকের বাচ্চাটা ভাবলো কেমন করে যে ওকে আমি আমার মেয়ের সাথে বিয়ে দেব। এটাই তো আমার অভিনয়। আমি রত্নাকর, রত্নাকর। বাল্মীকি নই। লোকে বলে আমায় আধুনিক যুগের মির্জাফর। নেই, নেই, নেই। আমার মনে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। এই যে আপনারা এতক্ষণ ধরে যাতা দেখছিলেন, এই যে আমি কেমন বন্যিমা, বন্যিমা বলে একদম হেরিয়ে পড়ছিলাম। আসলে এই বন্যি আমার নিজের মেয়েও না। ওই রত্নদ্বীপের মা মারা যাওয়ার পর পুরুষ মানুষ তো একটু বাইচি পড়েছে। সেখানে এই বন্যির মায়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে। ভালোই কাটছিল জানেন। কিন্তু হঠাৎ করে বন্যির মা বলে বসলো, বন্যির জন্য অর্ধেক সম্পত্তি লিখে দিতে হবে। ব্যাস মাথাটা গরম হয়ে গেল। দিলাম। হারামজাদির গলা টিপে মেরে। আর বন্যিও যদি কোনোদিন আমার বিরুদ্ধাচারণ করে তাহলে ওটাকেও পাপের ঔরসে লোভের আতুর করে আমার জন্ম। জন্মের পর থেকে আমি কামনার ল্যাক্টোজেন আর লালসার স্যারেলেক্সকে কথা বলতে শিখেছি। জালিয়ানবাগের হত্যাকাণ্ডে যতগুলো মানুষ নির্বিচারে গুলি হয়েছিল তার অনেক থেকে অনেক বেশি মানুষ আমি খুন করতে পারি খুন। কি বললেন? বিবেক, চেতনা, মনুষ্যত্ব নেই, নেই, নেই। ভারতবর্ষের বুক থেকে যেদিনই বিবেকানন্দ স্বামী এই ভারতবর্ষের বুক থেকে যেদিনই নেতাজি সুভাষচন্দ্র বোস নিরুদ্দেশ হয়ে গেছে সেদিনই ভারতবর্ষের বুক থেকে বিবেক নিরুদ্দেশ হয়ে গেছে। রামকৃষ্ণদেবের মৃত্যুর পর চেতনা রয়েছে অপমৃত্যু। আর মনুষ্যত্ব তো প্রতিনিয়তই পাতাল রেলের তলায় মাথা ঘুরে মরছে। আইন, আদালত, পুলিশ প্রশাসন সব আমার পকেটে থাকে। তাই তো আমি ৬২ নাগের হাজারো ফোনা তুলে ইস, ইস, হিস, হিস করে এগিয়ে চলি। যা সত্যি যাক। অসাধারণ। মানে এত যাত্রা করেছেন, হুম। মানে এত লং, লং ডায়ালগ মনে থাকে কি করে? সত্যি কথা বলি, আমাদের দলে যারা কাজ করেন, আমরা প্রতি বছর ৫ টা করে বই নিয়ে যাত্রা করি। প্রত্যেক শিল্পী, অভিনেতা, অভিনেত্রীরা খুব গুণী এবং আমাদের যিনি মাস্টারমশাই উনারাও খুব গুণী। এত গান, এত মিউজিক মনে রাখতে হয়। দেখুন কলকাতা দল বলুন, মেদিনীপুর দল বলুন, যেকোনো পেশাদার দল তারা বছরে ১ টা করে যাত্রা করে। হ্যাঁ। আর আমরা বছরে ৫ টা করে যাত্রা কিন্তু এইভাবে বিনা প্রম্পটে রেডি করে তাদের দর্শকদেরকে শোনাই।
মানে মনে রাখার উপায়, সবকিছু মনে রাখতে মানে হয়। উপায়। আজকে ধরুন একটা বই হচ্ছে, কালকে আলাদা বই হবে, পরশু আলাদা একটা বই। ওরে বাবা! বিভিন্ন, বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টার, ডায়ালগ, বিভিন্ন বিভিন্ন সিচুয়েশন। বিভিন্ন সিচুয়েশন। সবকিছু আমার লাইটম্যান, মিউজিশিয়ান, তাই জন্য বলি আমি, আমার এই আনন্দময়ী যাত্রাতে যারা কাজ করেন, যাদেরকে আমি পেয়েছি, এটা আমার খুব পরম সৌভাগ্য। এনারা অনেক গুণী, অনেক গুণী। আমি এদের কাছে কৃতজ্ঞ। আমি এদের কাছে কৃতজ্ঞ এবং প্রত্যেকেই পারফরম্যান্স করেন 100% দিয়ে পারফরম্যান্স করেন। এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, এগুলো তো এনারা খুব চর্চার মধ্যে থাকেন। আবার হ্যাঁ, ভেবে দেখতে হবে, প্রতিদিন কিন্তু এদেরকে এদের সংসার জীবনের মধ্যে থেকেই এগুলোকে মাথায় রাখতে হবে। স্যার মানে এত কাজের ভিড়েও তাদেরকে মাথায় রাখতে ডায়ালগটা হবে। মুখস্থ রাখছেন। মুখস্থ মানে রাখতে কতটা হবে। ট্যালেন্ট থাকা দরকার। হ্যাঁ, অবশ্যই এদের হুম। ট্যালেন্ট আছে। যারা আমার এতে কাজ করে, প্রত্যেকটা অভিনেতা, অভিনেত্রী এবং আমার মিউজিশিয়ান এবং যারা লাইট মাইক, প্রত্যেকেরই তো কম্পোজিশন, সমস্ত কিছুই তো আলাদা, আলাদা। খুব চাপ। তবে করে। খুব সুন্দরই করে সবাই। কখনো অনল কাকলির সঙ্গে যদি অভিনয় করতে বলা হয়, করবেন? সেটা তো আমার কাছে স্বপ্ন, স্বপ্ন। তবে আমার সঙ্গে একবার দেখা হয়েছিল, ওনারা যাত্রা করতে এসেছিলেন। আমার গ্রিন রুমে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। খুবই ভালো মনের মানুষ অনলদা এবং কাকলিদি। কথা হয়েছিল, অনেকক্ষণ কথা হয়েছিল। আমাদের গড়চুমকে ওনারা যাত্রা করতে এসেছিলেন। ভীষণই ভালো যাত্রা। ওনারা তো একটু অন্য আঙ্গিকের যাত্রা করেন। হুম। ওই আঙ্গিকের যাত্রা সবার পক্ষে করা সম্ভব নয়। ওনারা প্রণম্য এবং ওনাদের এই যে কথা আপনি মনে করিয়ে দিলেন, আমার মনে হয় এটা ওনাদের আশীর্বাদ ছিল বলেই মনে হয়। হ্যাঁ, তো থাকুক মানে ওনারা। যাত্রা জগতের কিংবদন্তি হ্যাঁ, হ্যাঁ, বর্তমান হ্যাঁ, সময় হ্যাঁ। বলা যায়। বর্তমান সমাজে, বর্তমান সময়ের উত্তম সুচিত্রা জুটি বলা যেতে হ্যাঁ, পারে। সেটাই। উত্তম সেটাই। সুচিত্রা জুটি। অবশ্যই। দুজনেরই মানে কি বলা যেতে পারে, পারফরম্যান্স এর কোনো তুলনা হয় না। মাপকাঠি হয় না, না। তুলনা হয় কোনো না। মাপকাঠি হয় না। আর আমাদের মতন নগণ্য শিল্পীরা যদি কোনোদিন ওনাদের পাশেও দাঁড়াতে পারেন, সেটাই আমাদের কাছে অনেক বড়। একদম শেষের দিকে আমরা এই পডকাস্টে চলে এসেছি। শিল্পর সঙ্গে শিল্পীর লড়াই, না শিল্পীর সঙ্গে শিল্পর লড়াই? কি বলবেন? এটা শিল্পের সঙ্গে লড়াই। শিল্পীর কোনো লড়াই নেই। শিল্পী সারা জীবন থাকবে, কিন্তু শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্যে আমাদের শিল্পীদের লড়াই করতে হবে। শিল্পীতে কখনো শিল্পীতে লড়াই হয় না। করি না, করা উচিতও না। শিল্পীর সঙ্গে শিল্পীর কেন লড়াই হবে? আমরা তো সবাই যাত্রা শিল্পী। আমরা সবাই নাট্যশিল্পী, আমরা সবাই সঙ্গীত শিল্পী। মানে যে, যে শিল্পী, লড়াইটা হবে গানের সঙ্গে শিল্পী। লড়াইটা হবে যাত্রার সঙ্গে আমার। অর্থাৎ এই যাত্রাটাকে কিভাবে বাঁচিয়ে রাখবো? যাত্রাটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবো? এটাই লড়াই হওয়া উচিত এবং সেই লড়াইটাই এখনো পর্যন্ত জারি আছে। থাকবে। যতদিন সক্ষম থাকবো চেষ্টা করব। তবে সত্যি কথাই বলতে গেলে, যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে পরিবারের একটা ভীষণ সাপোর্ট অবশ্যই সাপোর্টের দরকার। দরকার আছে। অবশ্যই দরকার। সেজন্য আমি কৃতজ্ঞ আমার পরিবারের কাছে। আমার সবাই, আমার এখনো আমরা একান্নবর্তী পরিবার। হুম। একান্নবর্তী পরিবারের প্রত্যেকটা সদস্যই আমার এই যাত্রা খেলার ক্ষেত্রে একদম উজাড় করে হাত বাড়িয়ে দিয়েছে। কারো কোনো রকম কোনো দায়বদ্ধতা আমার উপর চাপিয়ে দেয়নি এবং তারা উন্মুক্ত থাকে বলেই আমার পক্ষে এইভাবে যাত্রা করে বেড়ানো সম্ভব, এইভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। চলছে। আপনার যাত্রা এবং আগামী দিনের আপনার পথযাত্রা দুটোই সমান তালে চলুক। দ্য বিলাসের পক্ষ থেকে আগাম অনেক, অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। আপনাদের ওই যে চ্যানেল, এই চ্যানেলের উত্তরোত্তর মানে শ্রীবৃদ্ধি কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যাত্রার পাশে থাকবেন। থ্যাংক ইউ। যাত্রাকে এগিয়ে নিয়ে চলুন। যাত্রাকে এগিয়ে নিয়ে যাই আমাদের মূল লক্ষ্য। নমস্কার। থ্যাংক ইউ।